আসলে খুবই হতাশ। হতাশ কেন? সমন্বয়করা শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করে, ঠিক আছে, আমাদের কাউকে পায় নাই সেখানে মিটিং করার জন্য, তাই তারা মিটিং করছে, ঠিক আছে। একটা চেষ্টা অব্যাহত আছে। কেন আমি দ্রুত নির্বাচন চাচ্ছি? একটা চেষ্টা বলতে এই বিপ্লবে যারা মানে হলো বিপ্লবটা ঘটাইলো তাদের বিরুদ্ধে একটা নকশা আঁকা হয়েছে যে জেলায় জেলায় এই বিপ্লবের যারা মালিক তাদেরকে মানে হলো চ্যালেঞ্জ করার জন্য, তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য জায়গায় জেলায় জেলায় আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিছে তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। আওয়ামী লীগের ডিসি দেওয়ার কারণ কি বলেন? অর্থাৎ এই সমন্বয়করা এই সরকারের কিছু অংশ, এই সরকারের কিছু অংশ এই বিপ্লবের যারা মানে অংশীদার তাদের মুখোমুখি দাঁড়ায় দিচ্ছে আওয়ামী লীগকে, ঠিক আছে। এইটা যে কি নোংরা কাজ করছে এটা আপনারা মানে ভাবলে গভীরভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, ইলিশ নীতি, ইলিশ অর্থনীতি এইসব বিষয়ে আমরা আবেগী, ঠিক আছে। আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি আজকে, ঠান্ডা মাথায় গ্যারান্টি, থাকতে পারবেন না। ডিসিশন নিয়ে ফেলছি, কী করবেন? থাকতে দেব না, ঠিক আছে, থাকতে দেব না। কেন? ক্রাইম করছেন। আওয়ামী লীগের ডিসিগুলোকে নিয়োগ দিয়েছেন কেন? কেন দিছেন? আওয়ামী লীগের সচিবগুলো নিয়োগ পাচ্ছে কেন? কেন দিছেন? সিদ্ধান্ত পাকা পরিপক্ক, থাকতে দেব না। ক্রাইম করে ফেলছেন, দ্রুত নির্বাচন দিয়ে আমছালা গুছায় যেখানে যাবেন চলে যাবেন, বিদায় হন ৩,০০০ টন ইলিশ দিয়া। তো বিষয়টা এরকমই মনে হলো যে যখন যে ক্ষমতায় থাকে তখন সে ভারতের দালালি করে, আবার এই দালালিকে বৈধভাবে প্রমাণ করার চেষ্টা করে। যেমন এই যে অর্থ বাণিজ্য উপদেষ্টা, সে বলতেছে আমরা নাকি আবেগের বশবর্তী হইয়া ইলিশ দেওয়ার বিরোধিতা করতেছি। তো কি বলবো, আসলে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি আমরা বড়ই আবেগী, আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বার্থকে ভালোবাসি। আমরা আমাদের সীমান্তে নিহত ফেলানি, স্বর্ণা দাস, জয়ন্ত, আরও যে বাংলাদেশের নাগরিকরা তাদের সেই হত্যাকে উপলব্ধি করি যে সীমান্তে যাওয়ার কারণে কিভাবে একটা দেশের নাগরিককে হত্যা করা হয়েছে। তো আমাদেরকে আবেগী বলছে। তো আপনার মধ্যে বাংলাদেশের আবেগটা নাই কেন? আপনাকে জিজ্ঞাসা করছি। এই যে বন্যা হলো, বন্যায় 14,000 কোটি টাকা ক্ষতি, 14,000 কোটি টাকা ক্ষতি, ঠিক আছে। ভারত পানি ছেড়ে দিল, আমাদের যে বাঁধটা আছে, আমাদের নদীর উপরে বাঁধ দিয়েছে, সেই বাঁধের পানি ভারত কী করলো? জমাইলো, তিল তিল করে জমায়ে বিপদ সীমার উপরে ওঠানোর পরে ছায়া দিল, প্রবল স্রোত তৈরি হলো, আমরা ভেসে গেলাম। তো বাণিজ্য উপদেষ্টা তিনি তো আর ফেনীতে যাননি, গিয়ে দেখেন নাই নোয়াখালীতে অথবা লক্ষ্মীপুরে অথবা চাঁদপুর শাহরাস্তিতে যে মানুষ কতটা বিপদে ছিল, এবং দিস ইজ বিকজ অফ ইন্ডিয়া, ওকে। তো আমরা ওই কষ্টগুলো দেখছি নিজের চোখে, আমরা সেই উপলব্ধিটা আছে, আমরা ফিল করি। 1,000 কোটি টাকা নাকি আপনারা সংগ্রহ করেছেন পুনর্বাসনের জন্য। আমার সামনে এখানে একজন বড় ভাই বসে আছে, তার ঘরটা ভেঙে গেছে, তার ঘর পুনর্বাসনের জন্য টাকা, এই 1,000 কোটি টাকার একটা ভাগ তার কাছে কি পৌঁছাবে? একটু আগে আরেক শ্রমিক নেতা আসছিল, তার ঘর আজকে 15 দিনেও ঠিক করা হয়নি। তো 15 দিন আরও বেশি হয়ে যাচ্ছে ভাঙছে যে। তো সেই 1,000 কোটি টাকার ভাগ তার কাছে পৌঁছাবে? আবার এই পুনর্বাসনের জন্য 12 কোটি টাকা ওই টিএসসির বৈষম্য বিরোধীরা ব্যাংকে জমায় রাখছে। ধানের সিজন শেষ হয়ে গেছে, ধানের সিজন মানে ধান লাগানোর সিজন শেষ হয়ে গেছে, মানে বীজ বপনের যে সিজন, আমরা বন্যার পরে সঙ্গে সঙ্গে ধান বীজ দিয়েছি অনেকগুলো কৃষককে, মানে আমাদের পক্ষ থেকে সব মিলে তারপরেও ধরেন 500 বিঘা জমি চাষ করার জন্য আমরা ধান বীজ দিছি। তো আমরা তো ছোটো সংগঠন, তো যাদের কাছে এই 12 কোটি টাকা জমা আছে তারা এই ধান বীজ কেনার জন্য কিছু টাকা দিতে পারতো, দেয় নাই, জমায় রাখছে। সামনে বছর বন্যা হবে সেখানে দিবে মনে হয়।
তো এগুলো আমরা আসলে আমাদের মনে অনেক কথা আছে। ইলিশ দিতে চাই সরকার, বা দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। তো আমি আপনাদেরকে একটা বলি, ইলিশ আসলে কি? ইলিশ বাঙালিদের কাছে একটা মাছ, খুবই সুস্বাদু, এটা আমরা খাই, ঠিক আছে। কিন্তু এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাদের ইলিশ পেতেই হবে। তার মানে কি? তাদের এই অতিরিক্ত মানে আগ্রহ এবং ডিমান্ডের কারণে ইলিশ একটা সাধারণ মাছে আর অপেক্ষা করছে না। ইলিশ একটা অস্ত্রতে রূপান্তরিত হয়েছে। ইলিশ একটা বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ হীরকখণ্ডে রূপান্তরিত হয়েছে। আমরা এই ইলিশের বিনিময়ে চাইতে পারতাম যে আমার নদীর হিসাব, পানির হিস্সা, বন্যার হিসাব, কেন বন্যা হলো, আমরা কিছুই চাইলাম না, আমরা দিয়ে দিলাম। তো এইটা আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করে না তারা এটা বুঝবে না, তাদের বোঝার ক্ষমতা আল্লাহ দেয়নি। তবে এদের অনেকেই 2 দিন আগেও ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বক্তব্য দিয়ে এখন আবার বলতেছে আমরা তো রপ্তানিই করছি, ঠিক আছে, তোদের চালাকি আমরা বুঝতে পারি নাই, বুঝছস, আমরা অনেক বোকা, বাংলাদেশের নাগরিকরা আরও বেশি বোকা, তারাও তোদের চালাকি ধরতে পারছে না, ইলিশ রপ্তানি করছে। তো এগুলো আসলে হিম্মত এবং হ্যাডাম, যে যে হিম্মত দিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, এদের ওই হিম্মত নাই। এরা ছাপোষা আমলা, চাকর ছিল, এখানে ওখানে চাকরি করছে, এনজিও, তারপরে হলো আমলা, এগুলো করে একটা রাষ্ট্রের কর্তা ব্যক্তির যেই হিম্মত, মানসিক শক্তি, ওইটা একটা আমলার থাকে না, একটা এনজিওর মালিকেরও থাকে না, এটা থাকে রাজনৈতিক ব্যক্তির। কেন থাকে বলতেছি, ওই বছরের পরে বছর পুলিশের পাশে বাড়ি খেতে খেতে পাশা শক্ত হয়ে যায়, ঠিক আছে। চোখে যখন কাঁচামরিচ জ্বলে দেয় তখন ওই চোখটাও পাথর হয়ে যায়, চোখ দিয়ে অযথা কান্না বের হয় না, আবেগ বের হয় না, ঠিক আছে। রাজনীতি ব্যক্তির পিছনে লাখো কোটি মানুষের সমর্থন থাকে, এই জন্য তারা মানসিকভাবে শক্তিশালী। এই জন্যে আমি বলি যে এই সরকার যত দ্রুত সম্ভব দায়িত্ব রাজনৈতিক শক্তির হাতে দিয়ে দিতে হবে, না হলে এই দুর্বল সরকার যে হলো, মানে আমি বলি এই সরকার হলো বিধবার বউ, ঠিক আছে, মানে মরে যাওয়া স্বামীর বউ, মানে এই স্বামীর বউ সবার ভাবি, এর কাছে যে যা আবদার করতে পারে ভাবি আবেগে সব দিয়ে দেয়। এই সরকারটা হচ্ছে সেই রকম। কিসের জন্য বলছি, মানে ইন্টারমিডিয়েট কলেজের কিছু ছাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করার জন্য বলছে, অল্প কিছু ছাত্র যাই বলছে, সচিবালয়ে ঢুকে পড়ছে, ভয়ে বলছে যা দাবি আদায় করে নিলাম। তো যেই যাচ্ছে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, ভয়ের ঠেলায় বলে দিচ্ছে আদায় করে নিলাম, যাও দাবি মেনে নিলাম। তো এই গরিবের ভাবিরে দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, এত সহজ না। শেখ হাসিনার বিচার করার মিনিমাম হিম্মত এদের নাই। কিন্তু আমরা কি চাই, আমরা আমাদের যে ভাইগুলো চোখ হারাইছে তাদের বিনিময়ে, চোখের বিনিময়ে ওই শেখ পরিবারের চোখ খুইলা ওদের চোখে আমরা লাগাই দিতে চাই। এটা আমাদের মনোবাসনা, এটা কেবলমাত্র রাজনৈতিক শক্তি করতে পারবে, কোনো এনজিওর এরা পারবে না, ঠিক আছে। আরও অনেক হিসাব আছে ভাই, যেই আমরা যারা আমাদের চোখের সামনে ভাইদেরকে মরতে দেখছি, আমরা তো ফিল করি, যাদের কেউ মারা যায় নাই তারা এটা ফিল করবে না। এই সরকারে কোনো শহীদের বাবা নাই, শহীদের মা নাই, যে শহীদদের হয়ে এখানে ব্যবস্থা নেবে। এই দেখেন সারা দেশে সমাবেশ করে, নির্লজ্জের দল সমাবেশ করছে, টাকা কই পাচ্ছে? ওই চিকিৎসার জন্য টাকা ব্যবস্থা হচ্ছে না, কিন্তু এদের সমাবেশের জন্য টাকা ব্যবস্থা হচ্ছে। দেখেন আপনার হলো এই আহত যারা হলো, একজন আহতকেও বিদেশে নেয় নাই, অথচ স্বাস্থ্যমন্ত্রী সে নাকি সিঙ্গাপুরে গেছে। সিঙ্গাপুরে না কথা ছিল আহতদের, এটা সিঙ্গাপুরে ঘুরতে গেছে স্বাস্থ্য উপদেষ্টা। তারপরে দেখেন অনেকগুলো রুগী 1 মাস পরে মারা গেল, 1.5 মাস পরে মারা গেল। যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে ছোটোখাটো কাজ করেছেন বা রুগী ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন, একটা গুলিবিদ্ধ রুগী যদি কোনোভাবে 7 দিন বাঁচতে পারে তাহলে তার বাঁচার সম্ভাবনা 50% বেড়ে যায়। কোনো গুলিবিদ্ধ রুগী যদি 15 দিন বাঁচে তার বাঁচার সম্ভাবনা আরও ধরেন 10-15% বেড়ে যায়। আর কোনো রুগী যদি 20 দিন বাঁচে
তার বাঁচার সম্ভাবনা আরও বেড়ে যায়। আর কোনো রোগী যদি 30 দিন বাঁচে, তার এই গুলির কারণে মরে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, ঠিক আছে। অথচ 35 দিন, 40 দিন, 50 দিন মানে পরে একটা রুগী মারা যাচ্ছে। তার মানে কি? তার মানে ওই রুগীটা এতদিন ধরে জীবনের সাথে লড়াই করলো, সে নিজে নিজে খাইছে, ওয়াশরুমে গেছে, এই সময় এসে মারা যাচ্ছে কেন? প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, তার ইনফেকশন হয়েছে, তার ড্রেসিংটা ঠিকমতো করা হয় নাই। এই দায়িত্ব মানে ওই খারাপ ভাষায় বলতে হয়, তাদের ছিল না, করলো না কেন? উচিত ছিল চিকিৎসা বিষয়ক একটা উপদেষ্টায় দেওয়া, মানে এই আহতদের নিয়ে একটা উপদেষ্টা পদ দেওয়া। আসলে বলবো কি, যারা এখানে এইখানে বেশ কয়েকজন সচিব আমলা আছে যারা আওয়ামী লীগ সরকারের বেনিফিশিয়ারি, হু দ্য হেল দে টু ইন দিস গভর্নমেন্ট? তারা এই গভর্নমেন্টে কে, কেন আসলো? হ্যাঁ, আমি আজকে একটা মন খারাপ নিয়ে একটা কথা বলছি আপনাদেরকে। এখানে আমাদের একজন উপদেষ্টা রয়েছে, সে ডক্টর ইউনূসের ওয়াইফের চিকিৎসা করছিল। এই ওয়াইফের চিকিৎসা করার যোগ্যতায় তাকে একটা উপদেষ্টা পদ দেওয়া হয়েছে। সে আওয়ামী লীগ সরকারের আপনার সময়ে মানসিক হাসপাতালের পরিচালক ছিল, আওয়ামী সরকারের একজন সুবিধাভোগী। আমরা আমাদের ভিতরে জলে আমরা মন খারাপ নিয়ে বসে থাকি। তারপরে এই যে দেখেন, পার্বত্য উপদেষ্টা, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল সুপ্রদীপ চাকমা। পাহাড়ে এখন অশান্তি এমনি হচ্ছে, আওয়ামী লীগ সময়ের পরিচালককে, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে আপনি এই সরকারের এসে উপদেষ্টা বানাচ্ছেন, হ্যাঁ? আর পাহাড়ে শান্তি প্রত্যাশা করবেন? ঘাস আপনি খান না, ঘাস আমরা খাই। তো এগুলো অনেক কথা বলার আছে ভাই। আমরা তো আসলে ওই যে উপদেষ্টার ভাষায় অনেক আবেগী, আমরা ইলিশ দেওয়ার বিষয়ে আপত্তি করতেছি আবেগ থেকে, ঠিক আছে। আমাদের আবেগ আসলে এরা বুঝবে না, এরা আমাদের আন্দোলনের কেউ না। আমরা কষ্ট করে আন্দোলন কইরা আমাদের একটা ছিল যে এই রাষ্ট্রটা চালাবে যাদের মধ্যে বিপ্লবের জ্বালা আছে, যন্ত্রণা আছে, আগুন আছে, তারা চালাবে, ঠিক আছে। সংবিধান নিয়ে দীর্ঘদিন কাজ করছি, সংবিধানের কি কি সংস্কার করতে হবে। আমি সংবিধানের দায়িত্ব যাকে দিছেন, আমি আজকে চ্যালেঞ্জ করছি, মুখোমুখি বসবো সংবিধান নিয়ে, হ্যাঁ, ধারা নিয়ে বসবো, দেখবো, তার সঙ্গে বিট দেব, তারপরে সংবিধান আইনের ধারাগুলো নিয়ে বসবো। হ্যাঁ, আমরা এগুলো বলছি যে আমি আমার কথা কেন বলতেছি, আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি আছে যাদের কাছ থেকে আমরা শিখছি। আমাদের ডিমান্ড কি জানেন? আমাদের যারা শিক্ষক, ঠিক আছে, এক্সপার্ট, তারা যেন দায়িত্ব পায়। আমরা দায়িত্ব পাওয়ার জন্য এগুলো বলি না, ঠিক আছে। অনেক এক্সপার্ট সংবিধান বিশেষজ্ঞ আছে, কিন্তু এগুলো নিয়ে কি বলবো। আমার দেখেন, আপনারা যখন 1.5 মাস আগে আমি বললাম যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত, আমাকে অনেকে গালি দিছেন, ঠিক আছে। ঠিক, আপনাদের বোঝাপড়া আমাদের বোঝাপড়া এক জিনিস না। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, রাজনীতিতে মাঝে মাঝে আমাদের এসে ভিডিও দেখেন, ঠিক আছে। আর আমরা কি করি, আমরা একজন হলো অণুজীব বিজ্ঞানী কি করে বলেন তো? অণুজীব বিজ্ঞানী একটা অণুজীবের গঠন প্রণালী বের করে, মাইক্রোস্কোপের নিচের রেখা ছোট সূক্ষ্ম হলো সুই দিয়া এটাকে আলাদা আলাদা করে, পার্টিকেলগুলো আলাদা আলাদা করে বিশ্লেষণ করে। তো আমরাও রাজনীতিটাকে ওই রকম সূক্ষ্ম জায়গা থেকে অগ্রিম দেখার চেষ্টা করি যে এটার ভবিষ্যতে আচরণ কেমন হতে পারে, ইতিপূর্বে তারা কি ছিল, এই জায়গাগুলো বিশ্লেষণ করে আমি বলেছিলাম যে নির্বাচনটা কেন দ্রুত হওয়া উচিত। নির্বাচনটা এই জন্য দ্রুত হওয়া উচিত, আমরা এক দৃশ্যে দেখছিলাম এই যারা দায়িত্ব পাইছে এরা আমাদের বিপ্লবের কেউ না। এমনকি আমাদের যেই বিদ্রোহ, আমাদের যে বিগ্রহ, আমাদের যে আমাদের যে জ্বালাপোড়া, এই কোনো কিছুর সঙ্গে এরা কেউ সম্পৃক্ত ছিল না। আরে আমরা যদি জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমে লড়াই করতে পারি, এরা কি পারতো না যে আমাদের হয়ে ফেসবুকে 2টা পোস্ট দিতে? কিন্তু এরা কিন্তু সেই 2টা পোস্ট দেয় নাই, ঠিক আছে, সংবাদপত্রে লেখে নাই, গণমাধ্যমে কথা বলে নাই, চুপ করে খিচমাইরা ছিল যা মরে যাক সপ্তাহ কিছু বলবো না। অথচ এই লোকগুলো আজকে সরকারে বসে আছে। আমরা কি করব?